শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ, এইটা ধরে নেন। এটা ধরে নেন না, মানে এটা মানতে শুরু করেন, মানার চেষ্টাটা করেন। কারণ আওয়ামী লীগ কিংবা ভারতকে বাংলাদেশে পুনর্বাসন করতে পারে, মানে ন্যূনতম চান্স ছিল যদি ভারত অন্তত বা নরেন্দ্র মোদী সরকার অন্তত পক্ষে একদম মানে তার সব কার্ড যদি হাসিনার উপরে খেলতো। কিন্তু নরেন্দ্র মোদী সরকার বা পৃথিবীর কোনো সরকারই, পৃথিবীর কোনো দেশই সেটা করে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ পর্যন্ত ভারত যাচ্ছেন। বাংলাদেশের সরকারদের একটা মানে প্যাটার্ন আছে, যখন কেউ সরকার গঠন করে সাধারণত সরকার প্রধানের প্রথম সফরটা ভারতে হয়। মানে এই প্যাটার্নটাই আসলে হয়ে আসছে অনেক বছর ধরে। আর আওয়ামী লীগের সরকার যখন ছিল, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এটা তো জানা কথাই যে তিনি যদি সরকার গঠন করেন তাহলে প্রথমে তিনি ভারতে যাবেন। ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, শেখ হাসিনার সম্পর্ক, সেটা তো নতুন করে বলবার কিছু নেই, এখনও তিনি সেখানেই আছেন। এইবারই ব্যত্যয় ঘটেছে। যদিও চীন সফরে যখন গেলেন, যদিও মালয়েশিয়া দিয়ে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সফর, কিন্তু অ্যাকচুয়ালি মালয়েশিয়াটা একটা মানে মূলত চীন সফর, তার সাথে তিনি মালয়েশিয়া হয়ে চীনে গিয়েছিলেন। ফলে ওটাকে বলা যেতে পারে যে তিনি মানে তারেক রহমান সরকার গঠন করার পর প্রথম তিনি চীন সফর করেছেন এবং চীন সফর দিয়ে তিনি বিদেশ সফরটা শুরু করলেন। মানে এবারের সরকারটাই আসলে একটা চেঞ্জ আনলো নতুন। এবং তখন কথা হচ্ছিল যে মানে যাওয়ার আগে যে চীনে যাবেন আগে নাকি ভারতে যাবেন, এবার কি পরিবর্তনটা হবে। শেষ পর্যন্ত পরিবর্তনটা আমরা দেখেছিলাম এবং চীন থেকে ঘুরে আসার পরেই আলোচনা শুরু হয়েছিল যে তাহলে ভারতে তিনি কবে যাচ্ছেন। ব্রিক্সকে কেন্দ্র করে একটা আলোচনা তো হয়েছিল, ভারতের পক্ষ থেকে তাকে দাওয়াতও দেওয়া হয়েছিল আমাদের প্রধানমন্ত্রীকে, কিন্তু তিনি ব্রিক্সের ওই সম্মেলনে অংশ নিতে যাননি। শেষ পর্যন্ত সফরটা হচ্ছে সম্ভবত, কিন্তু এবার সেটা ব্রিক্স বা অন্য কোনো সম্মেলনকে কেন্দ্র করে না, এবার ভারতের সাথে দ্বিপাক্ষিক সফর হিসেবেই আসলে ভারতে যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন প্রশ্ন হলো হঠাৎ করে তাহলে কি হলো, ব্রিক্সে তিনি কেন গেলেন না এবং তারপর এত তড়িঘড়ি করে আবার, কারণ শোনা যাচ্ছে যে তিনি সম্ভবত মানে যদিও গণমাধ্যমে আসছে যে তিনি 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে হয়তো সফরটা করবেন, কিন্তু 20 তারিখ তো সম্ভব না, কারণ ওই দিন বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচন, ফলে 20 তারিখ সম্ভব না। 21 থেকে 25-এর মধ্যে তিনি হয়তো ভারতে যাবেন এবং সেখানে হয়তো 1 দিন 2 দিন বা 3 দিন, যাই হোক, সফরসূচি এখনও যেহেতু নির্ধারিত হয়নি আমরা জানি না, তিনি সেখানে যাবেন, সেখানে বৈঠক হবে। অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তিনি আলাদা করেও হয়তো বসবেন। বিভিন্ন ধরনের আলোচনা তো আছেই। আলোচনার মধ্যে মানে পানি বন্টন চুক্তিগুলোর বিষয়, বিশেষ করে গঙ্গার পানি বন্টন চুক্তিটা নবায়নের একটা ইস্যু আছে। এখন ভারত সফরে যখন প্রধানমন্ত্রী যাচ্ছেন, সেখানে স্বাভাবিকভাবেই গঙ্গার পানি বন্টন চুক্তিটা আসবে, মানে নবায়নের ইস্যুটা। পাশাপাশি তিস্তাসহ অভিন্ন নদীর যে পানি বন্টন, যেটা নিয়ে অনেক দিন থেকেই আসলে ডিসপিউট আছে, অনেক কথাবার্তা হয়েছে এবং মানে তিস্তায় প্রকল্পের একটা মহাপরিকল্পনার কথা তো বারবার এসছে সামনে, শেখ হাসিনার আমলেও এসেছিল এবং এটা এখনও আলোচনায় আছে। চীন এখানে অর্থায়ন করতে চায়, আবার ভারতও অর্থায়ন করতে চায়। কিন্তু প্রথম প্রশ্ন হলো, আমরা এখানে পরিকল্পনা যাই করি না কেন, যে কোনো প্রকল্প নেই না কেন, আমাকে তো আমার পানিটা পেতে হবে। ফলে সেখানে কাজ করার জায়গা আছে, আলোচনার জায়গা আছে। এর পাশাপাশি পুশিন ইস্যুটা একটা বার্নিং কোয়েশ্চেন, কারণ এই সরকার ক্ষমতায় আসার পর থেকে না, আসলে ডক্টর ইউনূসের সরকারের সময় থেকেই এই প্রক্রিয়াটা তো শুরু করেছিল ভারত, এবং সেটা মানে মাঝখানে তো অনেক খারাপ পরিস্থিতির দিকে গিয়েছিল। এখন যদিও কিছুটা স্থিতিশীল আছে সীমান্ত পরিস্থিতি, কিন্তু এর একটা সুরাহা হওয়া দরকার। ফলে এই ধরনের নানান ইস্যু রয়েছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই কথা হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শেখ হাসিনার প্রত্যর্পণ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা যারা ভারতে আছেন, ভারত যাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে তারা ফেরত পাঠাবে কিনা, এবং ফেরত যদি পাঠায় তাহলে কি প্রক্রিয়া হবে। শেখ হাসিনা তো বলছেন যে তিনি আগামী ডিসেম্বরে তার দলবল নিয়ে, মানে যাদেরকে নিয়ে তিনি পালিয়েছিলেন বাংলাদেশ থেকে, তাদেরকে সাথে নিয়ে তিনি আবার দেশে আসবেন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান সরকারের জন্য, মানে সরকারের ইমেজের জন্য এবং তারেক রহমানের প্রতি জনগণের আস্থা তৈরি করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যদি ধরেন, মানে আমরা একটা ওয়াইল্ড গেস করি যে এই সফরের মধ্য দিয়ে তারেক রহমান দিল্লিকে কোনোভাবে কনভিন্স করতে পারলেন, মানে দিল্লি মানে ধর নরেন্দ্র মোদী কনভিন্সড হলেন এবং প্রত্যর্পণে রাজি হলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠালেন। যদি কোনোভাবে এটা তারেক রহমান করতে পারেন, তাহলে অন্তত আগামী 2 নির্বাচনে বিএনপি অপ্রতিরোধ্য, বিএনপিকে আর ঠেকানো যাবে না। কারণ জনগণের
মানে মধ্যে যে আস্থাটা তৈরি করবেন যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে বের করে আনতে পেরেছেন তারেক রহমান, এইটা যদি তিনি করতে পারেন তাহলে আসলে এটা তার অনেক বড় রাজনৈতিক একটা বিজয় হবে। এবং এরপর যত ইস্যুই আসুক, এই যে এখন জ্বালানি সংকট, ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে জনমত কিন্তু এখন বিরোধীদের দিকে, কারণ বিরোধীরা এর বিরুদ্ধে কথা বলছেন, স্বাভাবিকভাবে বলবেন। কিন্তু এই একটা কাজ করতে পারলে আপনি যত কিছুই সামনে আসুক না কেন, দেখবেন জনগণ ওই একটা বিষয় দিয়ে, বিশেষ করে বিএনপি তখন এই একটা বিষয় দিয়ে বাকি সকল সমালোচনাকে ঢেকে ফেলতে পারবে এবং বিরোধীদের কাছে আর কোনো পয়েন্ট থাকবে না। ফলে এটা তারেক রহমান চাইতে পারেন। কিন্তু বড় ব্যাপার হলো কূটনীতি তো এত সরল পথে চলে না, এখানে নানান হিসাব নিকাশ থাকে। শুধুমাত্র ভারতও এখানে ইস্যু না, আন্তর্জাতিক আরও নানান শক্তি আছে, শক্তির সমীকরণ আছে, এখানে চীন, যুক্তরাষ্ট্রের হিসাব নিকাশ আছে। ফলে সব কিছুকে ব্যালেন্স করেই আপনাকে ওটা করতে হবে। রাজনৈতিকভাবে যদি আপনি আপার হ্যান্ড চান, মানে তারেক রহমান যদি আপার হ্যান্ড চায়, তাহলে তিনি চাইবেন এরকম কিছু একটা করতে। আবার এখানে ভারতের দিক থেকেও নানান শর্ত থাকবে, তাদের সহযোগিতার ব্যাপারও আছে। আমরা ভারতকে পছন্দ করি না, স্বাভাবিকভাবেই, মানে ভারত আমাদের সাথে খুব ভালো কিছু তো করে নাই। কিন্তু তারপরেও ওই যে কূটনীতির জটিল সমীকরণ, ভূরাজনীতির হিসাব, ভূরাজনীতির খুবই জটিল হিসাব নিকাশ, এখানে বার্মা অ্যাক্ট, এখানে কোয়াড, এখানে আকসাস জিসোমিয়া, এখানে মালাক্কা স্ট্রেইট, নানান হিসাব নিকাশ আছে। আবার ভারতের মাথা ব্যথা আছে আমাদের ওপরে, চিকেন স্নেক। ফলে সব মিলিয়ে এখানে জটিল একটা ভূরাজনৈতিক সমীকরণ আছে। ফলে সেই সমীকরণটাও আসলে ভারতও মেলাতে চাইবে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পক্ষ থেকে সেই সমীকরণটা মেলাতে চাইবেন। ফলে সেই জায়গা থেকে নেগোসিয়েশনটা কোথায় দাঁড়ায় সেটা একটা দেখার বিষয়। কিন্তু এখানে কিন্তু একটা বিষয় ঘটে গেছে এবং বিষয়টা ঘটেছে বেশ নীরবে। 5 তারিখে শেখ হাসিনার প্রথমবারের মতো আসলেন সাংবাদিকদের, তিনি সরাসরি প্রশ্নের জবাব দিলেন, এরকম একটা আলোচনা সামনে আসলো না? এবং সেখান থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হলেন যে এবার নেত্রী শুধুমাত্র ইমেইলের মাধ্যমে না কিংবা কোনো একটা অডিও রেকর্ডের মাধ্যমে না, তিনি সরাসরি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশ্নের জবাব দিয়েছেন। ফলে এবার তিনি আসলে ফিরবেন, আগামী ডিসেম্বরে তিনি ফিরবেন। এখন ব্যাপার হচ্ছে 15ই আগস্ট গেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন এই দিন। এবং আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার পরিবারের জন্য এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, দেশের জন্য দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না হোক, সেটা তো আমরা অবশ্যই চাই। কোনো মৃত্যুই, অস্বাভাবিক মৃত্যুই কাম্য নয়। এবং সেখানে সেটা যদি হয় আবার, না যাই হোক, যিনি হন না কেন, আসলে সেটা শেখ মুজিবুর রহমান হন, জিয়াউর রহমান হন, কিংবা তিনি একজন সাধারণ মানুষ হন, একজন নাগরিকের ভালোভাবে বেঁচে থাকার, স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার যেমন আছে, তেমনি স্বাভাবিকভাবে মৃত্যুর অধিকার, এটা আসলে নাগরিক অধিকার। ফলে এখানে আলাদা করে বলার কিছু নাই। তারপরেও এটা একটা অনেক ভয়ঙ্কর একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে। কিন্তু এই 15ই আগস্টে শেখ হাসিনা তো কিছু বললেন না। 15ই আগস্টে শেখ হাসিনা তো সামনে আসলেন না, সাংবাদিকদের সরাসরি প্রশ্নের জবাব দেওয়া তো দূরের কথা, সংবাদ সম্মেলন আয়োজন করা তো দূরের কথা, এবার তিনি অডিও কোনো রেকর্ডও পাঠান নাই। ইনফ্যাক্ট আমরা ভারতীয় কোনো গণমাধ্যমেও তার কোনো ইমেইল সাক্ষাৎকার প্রচার হতেও দেখলাম না। তার মানে শেখ হাসিনার ওপরে ভারত সরকারের চাপ আছে। ওই যে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনাকে নিয়ে নানান জোকস তো আসলে করা হয়, যাই হোক, জোকস অ্যাপার্ট, তাদের মধ্যে তো একটা সম্পর্কের রসায়ন তো ছিল, কূটনৈতিক সম্পর্কের রসায়ন, দুই দেশের মধ্যকার সম্পর্কের রসায়ন, যেখানে শেখ হাসিনা বলতেন যে আমি ভারতকে যা দিয়েছি সেটা ভারত চিরজীবন মনে রাখবে। এই সম্পর্কটা তো ছিল, কিন্তু সেই সম্পর্কের কোথাও চির ধরেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ তারেক রহমানকে ভারতে নেয়ার ব্যাপারে ভারতের দিক থেকে, দিল্লির দিক থেকে অনেক চেষ্টা হয়েছে। হাতে পায়ে ধরা না বললেও অন্তত যে কোনোভাবে হোক তারেক রহমানকে ভারতে নিতে হবে, দিল্লিতে নিতে হবে, নরেন্দ্র মোদীর সাথে বসাতে হবে। এই চেষ্টা বাংলাদেশের দিক থেকে ছিল না, এই চেষ্টাটা ছিল দিল্লির দিক থেকে। এবং দিল্লির যিনি এখানে রাষ্ট্রদূত আছেন, তিনি তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, তাকে অনুরোধ করেছেন যেতে, এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও আমরা অনেক কিছু বুঝতে পারি। ফলে সব মিলিয়ে তারেক রহমানকে ভারতে নেওয়া, এটা আসলে দিল্লির দিক থেকেই, নরেন্দ্র মোদীর দিক থেকেই খুব চাওয়াটা ছিল এবং সেটা হতে যাচ্ছে। এবং সম্ভবত যাতে নতুন করে এখানে কোনো বাধা তৈরি না হয়, এই কারণে শেখ হাসিনাকে বলা হয়েছে, এটা মোটামুটি বলা যেতে পারে। 15ই আগস্টে তিনি চুপ ছিলেন, তো এটা ধরেই নেওয়া যেতে পারে যে বলা হয়েছে, ভাই হইছে অনেক, 2 বছর তোমাকে আশ্রয় দিছি, যদি থাকতে চাও তাইলে অব যাও।
এর থেকে অন্য কোনো কিছু হওয়ার কারণ আসলে নাই। কারণ 15ই আগস্টে শেখ হাসিনা কেন কথা বলবেন না? ফলে আওয়ামী লীগ আর যারা এখন বাংলাদেশে আছেন তাদেরকে বলি, ভাই দেখেন, আপনাদের মধ্যে সবাই যে সুযোগ সুবিধা পাইছেন অনেক, ব্যাপারটা সেরকম না। অনেকে হয়তো পাইছেন। সবাই যে অন্যায় করছেন, সবাই যে খুন খারাপি করছেন সেটা নাও হইতে পারে। সবাই যে দখলদারিত্ব করছেন, চাঁদাবাজি করছেন সেটা নাও হইতে পারে। আমি অনেককে চিনি, আমি অনেক মানুষকে চিনি। বিশেষ করে গত নির্বাচনকে কেন্দ্র করে আমি আমার এলাকায় যখন গিয়েছি, আমি অধ্যুষিত এলাকা, সেখানে দেখেছি খুব সাধারণ মানুষ, পা ফাটা কৃষক, জেলে, মানে যার এই সুবিধাভোগী, আওয়ামী লীগের শাসনামলে সুবিধাভোগী হওয়ার কোনো কারণ নাই, সেই মানুষটাও ওই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, এই কারণে এখনও আওয়ামী লীগ সমর্থন করে, এখনও তারা প্রত্যাশা করে যে শেখ হাসিনা ফিরবে। এরকম একটা পার্সেন্টেজ দেশে এখনও আছে। তাদেরকে বলি, ভাই দেখেন, তারা তো আরামায়েশে ভারতে গিয়ে কিংবা অন্যান্য কোনো দেশে গিয়ে, ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে গিয়ে শান্তিতে আছে। তারা আপনাদের কথা ভাবে না। তারা মাঝে মাঝে এসে এরকম একটা দুইটা আপনার সংবাদ সম্মেলন করবে, একটা দুটো আপনার অডিও রেকর্ড পাঠাবে, আর আপনারা এখানে হঠাৎ করে মিছিল করতে শুরু করবেন, অ্যারেস্ট হবেন, একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে, মাঝখান থেকে বিপদে আপনারা পড়বেন। শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ, এইটা ধরে নেন। এটা ধরে নেন না, মানে এটা মানতে শুরু করেন, মানার চেষ্টাটা করেন। কারণ আওয়ামী লীগ কিংবা ভারতকে বাংলাদেশে পুনর্বাসন করতে পারে, মানে ন্যূনতম চান্স ছিল যদি ভারত অন্তত বা নরেন্দ্র মোদী সরকার অন্তত পক্ষে একদম মানে তার সব কার্ড যদি হাসিনার উপরে খেলতো। কিন্তু নরেন্দ্র মোদী সরকার বা পৃথিবীর কোনো সরকারই, পৃথিবীর কোনো দেশই সেটা করে না, কোনো দেশই করে না। ফলে যে জাহাজটা ডুবে যাচ্ছে, বা যে জাহাজটা অলরেডি ডুবে গেছে এবং 2 বছর আগে ডুবে গেছে এবং 2 বছর পরেও সেখান থেকে কিছুই ভেসে ওঠে নাই, সেই জাহাজের উপরে কেউ বাজি ধরবে না, এটা নিশ্চিত থাকেন। এ কারণে তাদেরকে বলি, নতুন যে রাজনৈতিক সমীকরণ এই দেশে তৈরি হয়েছে, এই নতুন ব্যবস্থায় সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেন। এটাই বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে নিয়ে আমরা চলতে চাই। হ্যাঁ, তারেক রহমান ভারতে যাচ্ছেন, ভালো কিছু করবেন প্রত্যাশা করি। ভালো কিছু যদি করেন তাহলে তার প্রশংসা করব, অবশ্যই তার পক্ষে বলবো, সরকারের পক্ষে বলবো। কিন্তু আমার আগের ভিডিওটা নিশ্চয়ই অনেকে যদি কেউ দেখে থাকেন বা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। অনেকদিন পরে আবার শুরু করেছে, অনেকের কাছে হয়তো পৌঁছায় না, দেখে নিতে পারেন এই সরকার কিভাবে একটা ক্রাইসিসকে কাজে লাগিয়ে বেসরকারি খাতে, মানে বেসরকারি ব্যবসায়ীদের হাতে এবং বিদেশিদের হাতে নানান সুযোগ সুবিধা দিচ্ছে। এবং সেই সুযোগ সুবিধা কেন দেয় সেই ধান্দার কথাও আমরা জানি, শেখ হাসিনা আমলেও হয়েছিল। হ্যাঁ, এখনও সেই একই ব্যাপার আবার ঘটতে পারে, সে ব্যাপারে কিন্তু কথা বলছি। তার মানে যদি ভালো কিছু করে সরকার, ভালো বলবো। তারেক রহমান যদি এই সফরে ভালো কিছু আনতে পারেন দেশের জন্য, অবশ্যই প্রশংসা করব। কিন্তু যদি আবার দেশের জনগণের সাথে ধান্দা করার কোনো চেষ্টা এই সরকারও করে, যত কাছের মানুষই করুক, কাছের মানুষজন তো এখন সব সরকারে, কথা বলতে গেলে একটু খারাপও লাগে মাঝে মাঝে। যাই হোক, কিছু বলার নাই, কিছু করারও নাই, বলতে হবে। ফলে সেটাও বলবো। তবে এবার প্রত্যাশা করি যে যেহেতু অনেক বছর পর সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ভারত এইভাবে মানে একরকম হাতে পায়ে ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে যাচ্ছেন, দিল্লিতে নিয়ে যাচ্ছেন, সমাদর করে নিয়ে যাচ্ছেন, এবং তিনি যেন আসেন, এই আসার পথে যেন কোনো বাধা তৈরি না হয়, সে কারণে শেখ হাসিনাকে ফুল স্টপ করে দিয়েছেন, অবজাও। তার মানে এবার ভালো কিছু আমরা প্রত্যাশা করতে পারি। এবার সম্পর্কটা হবে কূটনৈতিক। আমরা চোখে চোখ রেখে কথা বলবো, অবশ্যই চোখ রাঙাবো না, কারণ কূটনীতিতে চোখ রাঙানোর ব্যাপার থাকে না। কিন্তু এতদিন আসলে বাংলাদেশ ভারত সম্পর্কটা ঠিক কূটনৈতিক ছিল না, এখানে তারাই আমাদের দিকে চোখ রাঙাতো। এবার আমরা চোখে চোখ রেখে কথা বলতে শুরু করব। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।